প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অরিত্র স্যার ছায়া প্রকাশনীর এই স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 11 অর্থাৎ অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ এই অধ্যায়ের একটি টপিক অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তবে এই ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের রেকমেন্ড করব এই ক্লাস চলাকালীন তোমরা তোমাদের পাশে অবশ্যই ছায়া রসায়ন দ্বাদশ শ্রেণীর এই বইটি অবশ্যই সাথে রাখবে। এর ফলে বিষয় সংক্রান্ত কনসেপ্টগুলো তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। এবার আমরা আরও আরেকটা পদ্ধতি দেখব, যে পদ্ধতির মাধ্যমে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। এই পদ্ধতিটিকে বলা হয় অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিটাও ঠিক আগের মতোই। এখানেও আমরা সেই একই ধরো একটা অ্যালকিন নিলাম, এই অ্যালকিনের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো মার্কিউরিক অ্যাসিটেটের। এই হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেটের বিক্রিয়া আমরা ঘটাবো ইন প্রেজেন্স অফ ওয়াটার আর টিএইচএফ। টিএইচএফ আর কিছুই না, টেট্রাহাইড্রোফিউরান। এটা একটা জৈব যৌগ যেটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তো এই বিক্রিয়াটি যখন ঘটবে, আগেই জেনে নেব যে এই বিক্রিয়াটি কিন্তু ঘটে মার্কনিকফের নীতি অনুযায়ী। তাহলে এখন যখন এত কিছু পড়ার পরে তোমাদের মাথায় আসবে যে মার্কনিকফের নীতি অনুযায়ী বিক্রিয়া ঘটছে, সঙ্গে সঙ্গে তোমাদের মনে কি আসা উচিত? ঋণাত্মক অংশটি যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, ধনাত্মক অংশটি যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে তো জল যুক্ত হচ্ছে। যদি সেই রকমভাবে আমরা বিক্রিয়াটিকে দেখি, তাহলে এর পরবর্তী ধাপে যেটি হয় সেটি হচ্ছে আর সিএইচ। এখানে একটা ডবল বন্ডের একটা বন্ড ব্রেক করে। যদি এরকম হয়, আমি তোমাদের বলেছি যে পাশাপাশি দুখানা বন্ড ওপেন হয়, এবং সেই ক্ষেত্রে কি বললাম যে যেটি ঋণাত্মক অংশ সেটি যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। তাহলে ঋণাত্মক অংশ জলের থেকে কোনটা আসে? OH, যেটা কিনা আসবে সবচেয়ে কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে, কারণ এখানে দেখো একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। আর এর সাথে এখানে পড়ে থাকবে কি আমার মার্কারি অ্যাসিটেট। ঠিক আছে? তো প্রথম স্টেপে আমরা যখন এই জল এবং টিএইচএফ এর উপস্থিতিতে মার্কিউরিক অ্যাসিটেটকে একটা অ্যালকিনের সাথে বিক্রিয়া ঘটাবো, তখন আমাদের এই রকম একটি যৌগ গঠিত হবে। এর পরবর্তী স্টেপে কি হবে? এর পরবর্তী স্টেপে আমরা এই যৌগটিকেই সোডিয়াম বোরোহাইড্রাইড, অবশ্যই ক্ষারীয় মিডিয়ামে, সোডিয়াম বোরোহাইড্রাইড /NaOH, ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রাইড দ্রবণে যদি এই যৌগটিকে আমরা ট্রিট করি, তাহলে আমরা যেটা পাবো, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, তখন আমরা এই রকম একটা যৌগ পাবো। এর সাথে আমরা কি পাবো? এর সাথে আমরা পাবো মার্কারি মেটাল, আর এর সাথে আমরা পাবো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটিকে আমি যেটা বললাম বলা হয় অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। এর মানে কি? অক্সিমার্কুরেশন মানে প্রথম স্টেপে একটা মার্কারির অ্যাডিশন ঘটছে, এবং তারপরে স্টেপে ডিমার্কুরেশন মানে কি? মার্কারিটা আবার বেরিয়ে যাচ্ছে। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। এই পদ্ধতিতে তোমরা যদি লক্ষ্য করো যে এটাও কিন্তু আমাদের সম্পূর্ণরূপে মার্কনিকফের নিয়ম অনুযায়ী ঘটে, এবং পরীক্ষার হলে যখন তোমাদের প্রশ্ন করা হবে তখন কিন্তু এই মার্কিউরিক অ্যাসিটেট, জল, টিএইচএফ এই বিকারকগুলোকে দেখেই তোমাকে বিক্রিয়াকে শনাক্ত করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের আমি এখন ব্যাপারটা বোঝাই যে পরীক্ষায় কিরকম ব্যাপারটা আসে। ধরো পরীক্ষায় তোমাদের এইরকম একটা যৌগ দিয়েছে, পরিষ্কার করে আঁকি, CH3। দেখো এই একটা যৌগ দিয়েছে, এবং এর সাথে বিকারক বলেছে কি? প্রথমেই বিকারক বলে দিয়েছে মার্কিউরিক অ্যাসিটেট, জল, টিএইচএফ, আর সেকেন্ডে কি দেওয়া হলো? সোডিয়াম বোরোহাইড্রাইড ইন প্রেজেন্স অফ বেস।
বলছে যে এর ফলে একটা যৌগ উৎপন্ন হচ্ছে এ কে শনাক্ত করো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের পদ্ধতিটা কি হবে, এই বিকারক দেখেই তোমাদের বুঝে যাওয়া উচিত যে এটা হচ্ছে কিন্তু অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। অনেক ক্ষেত্রে এরকমও করে না, অনেক ক্ষেত্রে এটাকেই দুটো ভাগে ভেঙে দেয়, যে প্রথম স্টেপে এই করা হলো এবং এর মধ্যে এবার আমি দিচ্ছি সোডিয়াম বোরোহাইড্রাইড ইন প্রেজেন্স অফ NaOH, এর ফলে তৈরি হলো বি, এ ও বি কে শনাক্ত করো। যদি তাই হয় তাহলে একটু ব্যাপারটাকে বুঝে দেখা যাক। তাহলে আমরা মানে এতক্ষণে তো জেনে গেছি যে এই পদ্ধতিটা সম্পূর্ণরূপে আমাদের সংঘটিত হবে কিভাবে না, মার্কোনিকফের নীতি অনুযায়ী। তাহলে দেখো এইখানে আমার ডবল বন্ডটা রয়েছে এইখানে, তাহলে আমি এই জায়গাটাকেই যদি হাইলাইট করি, দেখো এইরকম হয় ব্যাপারটা, যে এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে এইখানে আমার একটা পুরো রিং সিস্টেম রয়েছে এবং এই সাইডে একটা হাইড্রোজেন রয়েছে, কারণ কার্বনের যোজ্যতা 4। আবার এই কার্বনটাকে যদি আমি দেখি তাহলে এর সাথে একটা মিথাইল গ্রুপ রয়েছে এবং এই সাইডে একটা রিং সিস্টেম রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন আমি এইখানে আমার ডবল বন্ডটাকে সরাবো, এই ডবল বন্ডটাকে আমি যখন সরালাম, এখানে এখানে আমার দুটো বন্ড ওপেন হলো। আমি যেটা বলেছি যে একটা ডাবল বন্ডের থেকে যদি একটি বন্ড সরে যায় তখন পাশাপাশি দুটো কার্বনে একটা একটা করে বন্ড ওপেন হয়। দেখো এই কার্বন এবং এই কার্বনে আগে বন্ড ছিল, এই কার্বন আর এই কার্বনের মাঝে ডাবল বন্ড ছিল, এখন আমি এখানে ডাবল বন্ডটাকে সরিয়ে দিয়েছি। যদি সরিয়ে দিই তাহলে পাশাপাশি দুটো কার্বনে দুটো বন্ড ওপেন হবে। এবার কিন্তু তোমাকে একটু মাথা খাটাতে হবে, তাহলে নেগেটিভ আয়নটা কোথায় যাবে মার্কোনিকফের নীতি অনুযায়ী? নেগেটিভ আয়নটা সেই কার্বনে যাবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। তাহলে বলো দেখি কোথায় হাইড্রোজেন সংখ্যা কম? এই কার্বনের বিচার যদি করি তাহলে এই কার্বনের দেখো এইদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এই দিকে একটা হাইড্রোজেন রয়েছে আর এই বন্ডটা ওপেন। কিন্তু এই কার্বনটার কথা যদি বিচার করো, এর এইদিকে কার্বন, এইদিকে কার্বন, এইদিকেও কার্বন, অর্থাৎ এই মাঝে যে কার্বনটা এর কোনো হাইড্রোজেনই নেই, তাহলে এর 0, এর 1। তাহলে নেগেটিভ আয়ন অর্থাৎ OH গ্রুপটা কোন কার্বনে যাবে? অবশ্যই এই কার্বনে আসবে। আর পড়ে রইল যেটা HgOAc, সেটা এইখানে আসবে। তাহলে এই যৌগটা আমরা কিন্তু এইরকম ভাবে বার করতে পারি। পুরোটাই লজিক, তোমাকে খালি মনে রাখতে হবে যে কোন অ্যাডিশনগুলো কি পদ্ধতিতে হয়, কোনটা মার্কোনিকফ নীতি মেনে হবে, কোনটা মার্কোনিকফের বিপরীত নীতি অর্থাৎ অ্যান্টি মার্কোনিকফ মেনে হবে। তাহলে যদি এইটা হয়, এরপরে আমরা যখন সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে ক্ষারীয় মিডিয়ামে এটাকে ট্রিট করব, তখন এই অংশটা সরে গিয়ে এখানে একটা জাস্ট হাইড্রোজেন বসে যাবে, অর্থাৎ বি যে যৌগটা সেইটা দেখতে কিরকম হবে? CH3OH, ব্যাস এখানে হাইড্রোজেন দুটো দুটো। তুমি চাইলে সে দুটোকে এরকম ভাবে দেখাতেও পারো, অথবা জাস্ট এইরকম ভাবে এই দুটোকে নাও দেখাতে পারো, একই রকমই ব্যাপারটা। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো বিক্রিয়ার বিকারক দেখে আইডেন্টিফাই করব যে সেই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে এবং তারপরে বিক্রিয়াজাত পদার্থ কি হবে। এবার আমরা জানব যে কার্বনিল যৌগ থেকে কিভাবে আমরা অ্যালকোহল পেতে পারি। সাধারণত কার্বনিল যৌগ থেকে বিজারণ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা অ্যালকোহল পাই, অর্থাৎ একটা কার্বনিল যৌগ নেব, তার বিজারণ ঘটাবো, ঘটালে পরেই আমরা অ্যালকোহল পেয়ে যাব। এবার এই বিজারণ ঘটানোর জন্য বহু রকমের বিকারক আমাদের কাছে রয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 4টে প্রধান বিকারক, সেই 4টে বিকারক আমরা এখন এখানে দেখে নিই। তো প্রথম যে বিকারকটা বিজারণ ঘটাতে আমাদের সবচেয়ে সাহায্য করবে সেটা হচ্ছে সোডিয়াম ইন ইথানল বা যে কোনো অ্যালকোহল। সোডিয়াম ইন অ্যালকোহল বলা হয় বা স্পেশালি সোডিয়াম ইন ইথানল, এইটা কিন্তু একটা খুব ভালো বিজারক দ্রব্য। নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ধাতু, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম বা নিকেল, এর সাথে হাইড্রোজেন গ্যাস। যদি এই রকম কোনো সক্রিয় ধাতু তার সাথে হাইড্রোজেন গ্যাস আমরা ইউজ করি, তাহলেও কিন্তু আমরা কার্বনিল যৌগকে অ্যালকোহলে বিজারিত করতে পারি।
তিন নম্বর হচ্ছে যে কোনো হাইড্রাইড, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ইথার, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা বলা ভালো ইন ড্রাই ইথার, মানে শুষ্ক ইথারে। পরীক্ষার হলে এটা প্রচুর পরিমাণে আসে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, শুষ্ক ইথারের মধ্যে একটা কার্বনিল যৌগকে দিয়ে দেওয়া হলো, বলা হলো যে বিক্রিয়াজাত পদার্থটি কি হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে একটি অ্যালকোহল। অথবা আরেক ধরনের হাইড্রাইড হয়, সেটা হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রাইড, এটাও আমরা ইউজ করি অ্যালকোহলে। তাহলে আমি কি বললাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার অথবা সোডিয়াম বোরো হাইড্রাইড ইন অ্যালকোহল। তাহলে এটাও আর একটা খুব ভালো বিজারক দ্রব্য। এবং সর্বশেষ যে বিজারক দ্রব্য, এটা তোমরা একটু স্পেশালি মনে রাখবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। ব্যাপারটা কিরকম শুনতে একটু খটমটো লাগলেও আসলে ব্যাপারটা তেমন কঠিন নয়। আইসোপ্রোপক্সাইড কথাটা এসছে আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে। দেখো CH3 CHOH CH3, এইটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার এখান থেকে যদি আমি এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে O-, H+ আর O- আমি জাস্ট ভেঙে দিয়েছি। এই যে আয়নটা হলো, এটাই হচ্ছে আইসোপ্রোপক্সাইড আয়ন। এবার ধরো এই রকম আয়ন আমি 3খানা নিয়েছি, তাহলে এর সাথে আমি অ্যালুমিনিয়ামকে পেয়ার করাতে পারবো, কারণ অ্যালুমিনিয়ামেরও আধান হয় 3, অ্যালুমিনিয়াম +3 চার্জ হয়। তাহলে এখানে 3টে নেগেটিভ চার্জ, অ্যালুমিনিয়ামের 3টে পজিটিভ চার্জ মিলে গেল। এই যে জিনিসটা তৈরি হলো, এটাকেই বলা হয় অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডকে নেব ইন আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই যে এখানে এই ব্যাপারটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, আমি যেটা তোমাদের এতক্ষণ দেখালাম সেইটাকেই আমি একটু সংক্ষেপিত আকারে লিখেছি, আর কিছুই না। তাহলে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ইন আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটাও কিন্তু খুব ভালো একটা বিজারক দ্রব্য। এখন এই যে বিজারণ বিক্রিয়াটা, যেখানে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ইন প্রেজেন্স অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, এই বিক্রিয়াটি যখন আমরা ঘটাবো, এই বিক্রিয়াটিকে কিন্তু একটি স্পেশাল নাম দেওয়া হয় MPV রিডাকশন, অর্থাৎ মেরউইন পন্ড্রফ ভার্ডলে রিডাকশন। 3জন বিজ্ঞানীর নামে এই বিক্রিয়াটি কিন্তু নামাঙ্কিত। ঠিক একই রকমভাবে যদি আমরা সোডিয়াম ইন ইথানল এই বিক্রিয়াটার কথা বলি, এইটিকে কিন্তু বলা হয় বুভো ব্লাঙ্ক রিডাকশন। সুতরাং পরীক্ষায় এমন কিন্তু আসতেই পারে, বুভো ব্লাঙ্ক রিডাকশনের একটি উদাহরণ দাও। তখন আমরা কিন্তু বিকারক হিসেবে সোডিয়াম ইন ইথানল এটাকে কিন্তু দেখাবো। আবার যদি কখনো কখনো তোমাদের পরীক্ষায় বলে যে এমপিভি রিডাকশন বা এমপিভি বিজারণ বিক্রিয়ার একটি উদাহরণ দাও, তখন কিন্তু আমরা বিকারক হিসেবে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ইন প্রেজেন্স অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল এটিকে কিন্তু দেখাবো। তাহলে চলো এখন কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। উদাহরণ হিসেবে আমরা যদি একটা অ্যালডিহাইডকে নির্বাচন করি, যেমন ধরো এই যে এটা একটা অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা, এবং এর মধ্যে যদি আমরা সেই একই রকমভাবে সোডিয়াম ইন ইথানল বা তোমরা ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, বা যদি সোডিয়াম বোরো হাইড্রাইড ইন অ্যালকোহল, বা এগুলো সব স্ল্যাশ, মানে এগুলো অথবা এগুলো, এখানে 1 2 করে দেওয়ার কোনো মানে হয় না। অথবা যদি আমরা এখানে দিতে পারি যে নিকেল প্লাস হাইড্রোজেন গ্যাস, যদি এগুলো চালনা করি, তাহলে আমরা এখানে কি পাবো? একটি বিজারণ বিক্রিয়া ঘটবে এবং সমসংখ্যক কার্বন বিশিষ্ট আমরা একটা অ্যালকোহল পাবো।
তাহলে এখানে আর যেমন ছিল সেই আর সেরকমভাবে আমরা লিখব। কার্বন সংখ্যা আমাদের কিন্তু সমান রাখতে হবে। আর এর পরে আরেকটা এক্সট্রা কার্বন ছিল, তাহলে সেই কার্বনটাকে যদি আমরা ম্যাচ করাতে চাই তাহলে এই আমাদের কার্বন সংখ্যা ম্যাচ হয়ে গেল। এইবার আমাদের একটা অ্যালকোহল বানাতে হবে। তাহলে আমরা কি করব, একে যদি আমাদের অ্যালকোহল বানাতে হয় তাহলে আমরা এখানে OH অ্যাড করে দেবো, ব্যাস হয়ে গেল। আদৌ হলো কি? না, হয়নি, কারণ কার্বনের এখনো ভ্যালেন্সি মিট করেনি। কার্বনের ভ্যালেন্সি কত আমরা জানি 4। তাহলে দেখো এখানে কার্বনের ভ্যালেন্সি কত দাঁড়াচ্ছে, একদিকে একটা আর একদিকে একটা OH, অর্থাৎ 2 হয়েছে। তাহলে বাকি দুটো ভ্যালেন্সি হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে, অর্থাৎ RCH2OH। এইরকম আমরা কিন্তু একটা অ্যালকোহল পাবো। ঠিক সেরকম ভাবে যদি আমরা এখানে একটা কিটোন নিয়ে সেম বিক্রিয়াটা করি, ধরে নাও আমরা উপরের মতো করেই যদি বিকারকগুলোকে এখানে দিতে পারি, তাহলে আমরা আগে কি করব, কার্বন সংখ্যা 1 রাখবো। দেখো RCR আমাদের কার্বন সংখ্যা একই রকম রয়েছে, ঠিক। এবারে আমরা এটাকে দিয়ে একটা অ্যালকোহল বানাবো, OH হয়ে গেল। তাহলে এবার ফাইনালি আমাদের কাছে যে কাজটা থাকবে সেটা কি না, কার্বনের ভ্যালেন্সিটাকে কমপ্লিট করা। কার্বনের ভ্যালেন্সি এখানে দেখো কত রয়েছে, 1 2 3। তাহলে আরেকটা ভ্যালেন্সি অ্যাড করার জন্য আমরা এখানে একটা হাইড্রোজেন যোগ করে দেবো। তাহলে আরেকটা জিনিস তোমরা এখানে গুরুত্বপূর্ণ খেয়াল করো, যদি আমরা অ্যালডিহাইড ইউজ করি তাহলে আমরা সব সময় 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক। আর যদি আমরা এখানে কিটোন ইউজ করি তাহলে আমরা সব সময় 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে এইভাবে আমরা কার্বনিল যৌগের বিজারণের মাধ্যমে কিন্তু অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল এবং কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। এবার আমরা দেখে নিই কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে আমরা অ্যালকোহল পেতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত যেটা RCOOH। কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি আমাদের অ্যালকোহল পেতে হয় সেই পদ্ধতিটাও প্রায় একই রকম। প্রথমে আমাদের এক্ষেত্রে বিজারণ করতে হবে। বিজারণ করার সময় প্রথমে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে অ্যালডিহাইড পাবো এবং সেই অ্যালডিহাইডটা আবার বিজারিত হয়ে কিন্তু অ্যালকোহলে পরিণত হবে। এবং এক্ষেত্রে বিজারক রূপে আমাদের একটা শক্তিশালী বিজারক দ্রব্য দরকার, যেটি আর কিছু নয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। এই বক্তব্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ব্যবহার তোমরা করবে অবশ্যই শুষ্ক ইথার বা ড্রাই ইথার এই কথাটি কিন্তু লিখবে, না হলে কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের নাম্বার কাটা যাবে। তো প্রথমে আমরা এইভাবে এটাকে ড্রাই ইথার মিডিয়ামে উপস্থিত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডিউস করব। এর ফলে প্রথমে আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে সেটা অ্যালডিহাইডে পরিণত হবে এবং এরপরে আবার আরেকবার বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে বিক্রিয়ার শেষ ধাপে কিন্তু আমাদের আদ্র বিশ্লেষণও করতে হয়। তাহলে যদি কখনো তোমরা এইরকম একটি সিস্টেম বা এরকম একটি প্রশ্ন দেখতে পাও যেখানে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে এবং বিকারক হিসেবে প্রথমে দেওয়া রয়েছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার এবং সেকেন্ড স্টেপে দেওয়া রয়েছে H3O+, সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে যে এটি একটি বিজারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়ার ফলে আমরা সেই একই রকমভাবে সমসংখ্যক কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল কিন্তু পাবো। একটা উদাহরণ সহযোগী আমরা যদি বিক্রিয়াটাকে দেখতে পাই তাহলে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি আমরা সেম ঘটনাটি ঘটাই তাহলে পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাব একই কার্বন সংখ্যা বিশিষ্ট। দেখো কটা কার্বন আছে, 1টা 2টো, তাহলে 2 কার্বন বিশিষ্ট আমরা একটা অ্যালকোহল পাবো যেটা হলো আমাদের ইথাইল অ্যালকোহল। তাহলে আশা করি এই বিক্রিয়াটি বোঝা গেছে। এবার দেখে নেব পরবর্তী বিক্রিয়া। এবার আমরা দেখব কিভাবে আমরা এস্টার থেকে অ্যালকোহল পেতে পারি। এস্টারের সাধারণ সংকেতটা কি তোমরা অলরেডি জানো, COOR'। এইটা হচ্ছে একটা এস্টার যেখানে R ও R' হলো দুটি অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপ দুটি একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। এস্টার থেকে আমাদের যখন অ্যালকোহল পেতে হবে এটিও কিন্তু একটি বিজারণ বিক্রিয়াই এবং বিজারণ বিক্রিয়ার জন্য এক্ষেত্রে আমরা দুটি বিকারক অবশ্যই ইউজ করতে পারি, তোমরা অলরেডি জানো। সেই দুটি বিকারকের মধ্যে হলো সোডিয়াম ইন ইথানল একটা, অর লিথিয়াম
অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। অবশ্যই কিন্তু আমি বারবার বলছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যখনই তোমরা উচ্চারণ করবে বা খাতায় লিখবে, সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাই ইথার কথাটা অবশ্যই লিখবে। তাহলে এইভাবে যখন আমরা এস্টারকে বিজারিত করছি তখন আমরা কি পাচ্ছি? দুই ধরনের অ্যালকোহল, আর CH2OH একটা, এবং তার সাথে পাচ্ছি R-OH, মানে এইখান থেকে কিন্তু একটা বিভাজন ঘটছে এবং তারপরে দুইখানা অ্যালকোহল আমরা পাচ্ছি। এটা সমরূপ অ্যালকোহলও হতে পারে বা ভিন্নরূপ অ্যালকোহলও হতে পারে। উদাহরণ সহযোগে যদি আমরা এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ধরো আমাদের কাছে এইরকম একটা এস্টার আছে, CH3COO CH3। দেখো এক্ষেত্রে আর আর প্রাইম কিন্তু দুটোই একই। আর এখানে আমি CH3 নিয়েছি, আর প্রাইম বা আর ড্যাশ এটাও আমি CH3 নিয়েছি। এক্ষেত্রে যদি আমি সেম ওপরের যে কোনো একটি বিকারক ইউজ করি তাহলে পরে আমি কি পাবো? প্রথমটা অনুযায়ী CH3CH2OH এবং তার সাথে সাথে আমি পাবো CH3OH, কারণ আর প্রাইম এখানে CH3। তাহলে দেখো এইভাবে আমরা যদি নিই তাহলে কিন্তু আমরা ইথানল এবং মিথানলের একটি মিক্সচার পাবো। তাহলে আশা করি এই বিক্রিয়াটিও তোমরা বুঝতে পেরেছো। এটাও একটা সাধারণ বিজারণ বিক্রিয়াই, কারণ আমি প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম যে বিজারণের ক্ষেত্রে সেই 4টে স্ট্যান্ডার্ড বিকারক তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই বিকারকগুলো দিয়েই অধিকাংশ ক্ষেত্রে তোমরা বিজারণ বিক্রিয়া সংঘটিত করতে পারবে এবং তার ফলে কিন্তু তোমরা যে কোনো পদার্থ, সেটা অ্যালডিহাইড হোক, কিটোন হোক বা অ্যাসিড হোক বা এস্টার হোক, সেখান থেকে সহজেই কিন্তু অ্যালকোহল তৈরি করতে পারবে। এবার আমরা দেখব অ্যালকোহল প্রস্তুতির একটি ভার্সাটাইল প্রসেস, যেটি হচ্ছে গ্রিগনার্ড বিকারক দ্বারা প্রস্তুতি অ্যালকোহলের। গ্রিগনার্ড বিকারক তোমরা সবাই জানো, যেটার নাম হচ্ছে RMgX, অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটি ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ধরনের অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি সেটা আমরা এখন দেখে নেব। যেমন আমি তোমাদের বলেছিলাম যে গ্রিগনার্ড বিকারক অর্থাৎ RMgX, এর সাথে ধরো আমরা বিক্রিয়া ঘটালাম ফর্মালডিহাইডের। ফর্মালডিহাইড মানে তোমরা অবশ্যই জানো HC ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড এখানে H, বা আমরা এটাকে বলতে পারি HCHO। এই যে ফর্মালডিহাইডের সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাই তাহলে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। বিক্রিয়াটা কিন্তু অবশ্যই হবে শুষ্ক ইথার মিডিয়ামে। এই জিনিসটি তোমরা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। যখনই আমরা কোথাও গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে কোনো বিক্রিয়া সংগঠিত করব, অবশ্যই সেটা হবে শুষ্ক ইথার মিডিয়ামে। তাহলে এইখানেও আমরা যদি গ্রিগনার্ড বিকারক নিয়ে শুষ্ক ইথার মিডিয়ামে ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি হয় দেখে নিই। গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে এখানে যে অ্যালকিল গ্রুপটি রয়েছে সেটি সাধারণভাবে সামান্য পরিমাণ ঋণাত্মক আধান বিশিষ্ট হয় এবং সেই সঙ্গে এই যে ম্যাগনেসিয়াম পরমাণুটি রয়েছে এটি সামান্য পরিমাণ ধনাত্মক আধান বিশিষ্ট হয়। এক্ষেত্রে তখন যে বিক্রিয়াটি ঘটে, এই যে এদের মধ্যে সিঙ্গেল বন্ড বা এক বন্ধনটি রয়েছে এটি এইখানে চলে আসে এবং এই ঋণাত্মক আধানটি নিয়ে আমরা এটাকে এইরকম ভাবে কার্বনের মধ্যে অ্যাটাক করা হচ্ছে দেখাতে পারি। এর ফলস্বরূপ কি হচ্ছে এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা অবশ্যই এখানে লিখব ড্রাই ইথার বা শুষ্ক ইথার, অর্থাৎ এখানে আমরা বোঝাতে চাইছি বিক্রিয়াটি কোন মাধ্যমে হচ্ছে। দেখা যাক কি হচ্ছে। দেখো তাহলে দেখো এই যে ফর্মালডিহাইডের কার্বনটি ছিল সেটি এইখানে আমি লিখেছি, এর সাথে দুটো হাইড্রোজেন দুই দিকে রয়েছে সেটা আমি লিখলাম, এবং এই যে একটা অ্যালকিল গ্রুপ এখন কার্বনের সাথে যুক্ত হয়েছে আমি সেটাকেও লিখলাম, এবং এই যে অ্যাটাকটা হলো এর ফলে এখান থেকে বন্ড অক্সিজেনের মাথায় চলে আসবে। তাহলে এই হয়ে গেল আমার O, আর অক্সিজেনের মাথায় যেহেতু এখন একটি এক্সট্রা ইলেকট্রন জোর চলে এসছে তাই জন্য এখন অক্সিজেনটা হয়ে যাবে ঋণাত্মক আধান বিশিষ্ট এবং তার সাথে কাউন্টার ক্যাটায়ন হিসেবে থাকবে Mgx প্লাস। তাহলে দেখো
এখন এই গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় এই রকম একটি লবণ গঠিত হলো। এর পরবর্তী ধাপে কি হবে না, এর আমরা আম্লিক আদ্র বিশ্লেষণ করব, অর্থাৎ H3O প্লাস, অ্যাসিড প্লাস ওয়াটার, তাই জন্য এটাকে H3O+ও লেখা হয়। যদি সেটি করি তাহলে এখানে একটি H প্লাস আয়ন গিয়ে এখানে MgX কে রিপ্লেস করবে এবং আমরা সেক্ষেত্রে OH পেয়ে যাব গ্রুপ হিসেবে। তাহলে দেখা যাক কি হচ্ছে, দেখো ভালো করে। আর এই আরটাকে আমরা এরকমই লিখলাম। এরপরে কি রয়েছে, একটা কার্বন যার সাথে দুটো হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ CH2। এরপরে একটা অক্সিজেন রয়েছে এবং আম্লিক আদ্র বিশ্লেষণের ফলে এই অক্সিজেনের সাথে এখন একটি হাইড্রোজেন চলে এসছে এখন, তাহলে এটি হয়ে গেল OH। তাহলে এইভাবে গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা কিন্তু একটি 1 ডিগ্রি অ্যালকোহল পেতে পারি। শুধুমাত্র তাই নয়, লক্ষ্য করার বিষয় দেখো, এখানে আমরা গ্রিগনার্ড বিকারকের মধ্যে যতগুলো কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিল গ্রুপ নিয়ে শুরু করেছিলাম, আমাদের বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কিন্তু আমরা 1 কার্বন বেশি বিশিষ্ট একটি অ্যালকোহল পেয়েছি। অর্থাৎ দেখো এখানে ছিল আগে আর, এখন এখানে আমরা পাচ্ছি RCH2, একটা কার্বন এখানে বেশি রয়েছে। তাহলে এইভাবে গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা 1 কার্বন বেশি বিশিষ্ট একটি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পেতে পারি যদি আমরা ফর্মালডিহাইডের সাথে এর বিক্রিয়া ঘটাই। এবার আমরা এর আরো আরেকটা ব্যবহার দেখে নেব, যেখানে আমরা 2 কার্বন বেশি বিশিষ্ট একটি 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পেতে পারি। চলো বিক্রিয়াটি দেখে নেওয়া যাক। এবার দেখো আমি এখানে একটি যৌগকে লিখছি, এই যৌগটির নাম হচ্ছে অক্সিরেন বা ইথিলিন অক্সাইড। এই যৌগটির সাথে যদি আমরা একইভাবে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাই, অবশ্যই শুষ্ক ইথার মিডিয়ামে, যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, অবশ্যই আগের বিক্রিয়ার মতো গ্রিগনার্ড বিকারকের অ্যালকিল গ্রুপটি সামান্য পরিমাণ ঋণাত্মক আধান বিশিষ্ট এবং এই ম্যাগনেসিয়াম পরমাণুটি সামান্য পরিমাণ ধনাত্মক আধান বিশিষ্ট। এক্ষেত্রে কি হবে, ঠিক আগের মতোই আমরা বলতে পারি এই বন্ডটি এখানে আসবে, এইটি কার্বনে অ্যাটাক করবে এবং এই বন্ডটা এখন অক্সিজেনের মাথায় চলে যাবে। ঠিক একই রকম কিন্তু ব্যাপারটা ঘটলো। এর ফলে এবার কি হচ্ছে সেটা একটু তোমরা মন দিয়ে খেয়াল করো। দেখো প্রথমে এই CH2টা যেরকম ছিল আমরা এটাকে সেই রকমই লিখলাম CH2। এর সাথে এখন কি হচ্ছে, এই যে অ্যালকিল গ্রুপটি রয়েছে সেটি এই CH2 এর সাথে অ্যাটাচ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম আর। বেশ, এবার এই যে অক্সিজেনের সাথে কার্বনের বন্ধনটি ছিল সেটি এখন আর নেই। এই বন্ধনের যে ইলেকট্রন জোড় সেটা এখন অক্সিজেনের মাথায় চলে গেছে, ফলে অক্সিজেন এখন ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে রয়েছে। এরপরে এই অক্সিজেনের সাথে একটা CH2 যুক্ত রয়েছে এবং এই দুটো কার্বন পরস্পরের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। তাহলে এইভাবে আমি আমার বিক্রিয়া থেকে কি তৈরি হচ্ছে দেখতে পারি। এবং অবশ্যই এখানে অক্সিজেন যেহেতু ঋণাত্মক আধান বিশিষ্ট, একে কাউন্টার করার জন্য MgX অবশ্যই থাকবে অ্যাজ এ কাউন্টার ক্যাটায়ন। তাহলে এই একটা আমরা কিন্তু এখন লবণ পাবো। এরপরে আমরা যদি পুনরায় ঠিক আগের মতোই এর আম্লিক আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ H3O+ দিই, তাহলে কি হবে, কিছুই হবে না। এইখানে MgX+ যেটি ছিল সেটি হাইড্রোজেন দ্বারা রিপ্লেসড হয়ে যাবে, যার ফলে আমরা এখন OH গ্রুপ বা একটি অ্যালকোহল গ্রুপ এখানে পাবো। তাহলে কি পাবো আমরা, দেখো আমি যদি ঘুরিয়ে এদিক থেকে লিখি তাহলে আর CH2 এবং এরপরে OH, এই একটি আমরা কিন্তু এক্ষেত্রেও 1 ডিগ্রি অ্যালকোহলই পেলাম। কিন্তু বিশেষত্বটা কি, এইখানে আমরা
যে গ্রিগনার্ড বিকারক নিয়ে শুরু করেছিলাম সেই গ্রিগনার্ড বিকারকের মধ্যে যে কটি কার্বন বিশিষ্ট অ্যালকিল গ্রুপ ছিল, আমাদের ফাইনাল প্রোডাক্টে যে অ্যালকোহল আমরা পেয়েছি তাতে কার্বন সংখ্যা 2 বেশি রয়েছে। অর্থাৎ আমরা আমাদের প্রাইমারি মুখ্য যে কার্বন সংখ্যা বিশিষ্ট গ্রিগনার্ড বিকারক তার থেকে 2 কার্বন বেশি বিশিষ্ট একটি অ্যালকোহল পেয়েছি। তাহলে এইভাবে আমরা গ্রিগনার্ড বিকারকের সাহায্যে শুধুমাত্র 1 কার্বন নয় 2 কার্বন বেশি বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহলও কিন্তু পেতে পারি। যদি গ্রিগনার্ড বিকারক থেকে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয়, তাহলে আমরা কি করব? গ্রিগনার্ড বিকারককে সরাসরি আমরা একটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে দেব। দেখো, আগেরবার আমরা, তোমার মনেই আছে, যখন আমরা ফর্মালডিহাইড নিয়েছিলাম, এবারেও কিন্তু ব্যাপারটা পুরোটাই এক, খালি ফর্মালডিহাইডে 2টো হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন এবং একটা অ্যালকিল গ্রুপ হয়ে গেছে। তাহলে এবার যদি এদের মধ্যে বিক্রিয়াটা ঘটানো যায়, এইটা এইখানে আসলো, এইটা এইখানে গেল, আর এই বন্ডটা অক্সিজেনের মাথায় আসলো। সেম প্রসেস, কিচ্ছু আলাদা নেই। যদি আমরা এটা করি তাহলে কিরকম হচ্ছে দেখো, আর সি এইচ, এই আরটা কার্বনের সাথে গেছে এখন, ওকে, এই অক্সিজেনের সাথে এখন নেগেটিভ চার্জ এবং MgX এর সাথে জুড়ে রয়েছে। হয়ে গেল। এরপরের পদ্ধতি তোমরা অবশ্যই জানো, আম্লিক আদ্র বিশ্লেষণ। তাই যদি করি কি আসছে দেখো, আর গেল CH, তার সাথে আবার আর একটা আর ও মাইনাস তো এখন আর থাকবে না, আম্লিক আদ্র বিশ্লেষণ করে দিয়েছি, H। দেখো আমরা কি পেলাম, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এর যদি একটা আমরা উদাহরণ দেখে নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা একটা উদাহরণও দেখে নিই, যে আমরা এক্ষেত্রে ধরো ব্যবহার করলাম কি, অ্যাসিটালডিহাইড, এবং কার সাথে না, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই যদি আমাদের গ্রিগনার্ড বিকারক হয়, তাহলে এখানে একটা বন্ড আছে, এইটা এখানে যাবে, অক্সিজেন নেগেটিভ চার্জ হবে, আর এই বন্ডটা কার্বনের মাথায় আসবে। এই রকম ভাবে আমরা যে গ্রিগনার্ড বিকারক থেকে বিক্রিয়াটা হবে, তার ফলে কি পাবো দেখো, CH3CH, এই মিথাইল গ্রুপটা এখন কার্বনের মাথায় চলে এসছে, CH3, এখানে O মাইনাস আর MgBr প্লাস, এবং এইটার যদি এবার আমরা আম্লিক আদ্র বিশ্লেষণ করি, তাহলে দেখো CH3 বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এবং এদিকে ওর সাথে এবারে একটা হাইড্রোজেন জুড়ে যাবে। এই হলো আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, যার নাম কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায় যদি আমরা করাই, তাহলে পরে আমরা পাবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। একই বিকারক থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম, 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম, এবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহলও পাবো। দেখো কিভাবে। তো গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটালাম, আমরা অ্যালডিহাইডেরও বিক্রিয়া ঘটালাম, ফর্মালডিহাইড ব্যতীত অন্য অ্যালডিহাইড। এবার আমরা বিক্রিয়া ঘটাবো এর সাথে কিটোনের। দেখো এর সাথে যদি আমরা কিটোনের বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, কিটোন মানে কি, আর আর দুইখানাই অ্যালকিল গ্রুপ, একই বিক্রিয়া, এইটা এইখানে যাবে, এটা কার্বনের মাথায় আসবে, এটা অক্সিজেনের মাথায় আসবে। দেখো আমি কিচ্ছু আলাদা করছি না, সব একই জিনিসই করছি, খালি বিকারক পরিবর্তন করে করেই হয়ে যাচ্ছে। দেখো আর সি আর, ওকে, এই আরটা এখন এই কার্বনের সাথে, এই অক্সিজেন এখন নেগেটিভ, আর তার সাথে MgX, এটা পজিটিভ। এবার কি করব আমরা, অবশ্যই তোমরা জানো আম্লিক আদ্র বিশ্লেষণ যদি করি, তাহলে দেখো CR আর আর, একটা কার্বন, তার সাথে আর আর আর, তার সাথে এবার এদিকে OH। এটা কি তৈরি হলো, এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা একটা কিটোনের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক।
যদি গ্রিগনার্ড বিকারকটা ঠিক আগের মতোই আমাদের কাছে থাকে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এবং আমরা যদি কিটোন হিসেবে এখানে নিই অ্যাসিটোন, অ্যাসিটোনের সংকেত কি তোমরা অ্যালডিহাইড কিটোনে পড়েছো, CH3CO CH3, তাহলে এদের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি ঘটবে দেখা যাক। এখানে যেটা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ছিল সেটাকে আমি যদি এরকম এলাবোরেট করে লিখি তাহলে এই কার্বন এখানে অ্যাটাক করবে, এই বন্ডটি কার্বনে আসবে এবং অক্সিজেন নেগেটিভলি চার্জড হবে। যেরকম করিয়েছিলাম পুরো সেই রকম ভাবে, পুরো একই ছকে বাঁধা কিন্তু হিসাব। দেখো এইবার যদি আমরা এদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ফেললাম তাহলে আমাদের আর কি কি পড়ে থাকলো, লেখা যাক। CH3 যা ছিল ঠিক সেই রকমই লিখলাম, তার সাথে কার্বন যা ছিল তাই, আবার আর একটা CH3, এই হলো যা ছিল আগের মতোই স্ট্রাকচারটা আমি লিখলাম। এই যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের মিথাইলটা এটা এসেছে এই কার্বনে নতুন করে, তাহলে এখানে আমরা এবার লিখব এক্সট্রা CH3। অক্সিজেন যেটা আগে ডাবল বন্ডেড ছিল এখন সিঙ্গেল বন্ডেড হওয়ার কারণে একটা নেগেটিভ চার্জ পেয়েছে, তাহলে এখানে O মাইনাস, সাথে আমাদের যেটুকু অবশিষ্ট পড়ে রয়েছে MgBr প্লাস। তাহলে তোমরা জানো নেক্সট স্টেপে আমরা কি করব, অবশ্যই আম্লিক আদ্র বিশ্লেষণ। এই যৌগটার যদি আম্লিক আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে, অক্সিজেনের সাথে এই MgBrটা সরে যাবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। তাই যদি হয় তাহলে দেখো আমাদের ফাইনালি যে প্রাপ্ত যৌগ সেটা কিরকম হলো, একটা কার্বন তার সাথে তিনটে মিথাইল গ্রুপ, লেখা যাক। দেখো এই হচ্ছে একটা কার্বন তার সাথে তিনটে মিথাইল গ্রুপ আর ফাইনালি এই আমাদের OH গ্রুপ। এই হলো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, যে অ্যালকোহলটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল নামে পরিচিত। তাহলে ব্যাপারটা টোটালি কি হলো, যখন আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাবো তখন আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। যদি ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড আমরা নিই তাহলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, এবং যদি আমরা কোনো কিটোনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল প্রস্তুতির সর্বশেষ যে বিক্রিয়া সেটি হলো অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন বলতে যেটা আমরা বুঝি RCH2NH2, এটি হচ্ছে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। এর সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড HNO2 এর বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পাবো সমসংখ্যক কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল। দেখো এখানে RCH2, যেখানে কার্বন সংখ্যা এখানেও যা এখানেও RCH2 কার্বন সংখ্যা তাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই HNO2 বা নাইট্রাস অ্যাসিড এটা আমরা পাবো কোত্থেকে। নাইট্রাস অ্যাসিড আমরা পাই সাধারণত NaNO2 সোডিয়াম নাইট্রাইট তার সাথে লঘু HCl এর বিক্রিয়ায়, এবং এই সমগ্র বিক্রিয়াটি ঘটানো হয় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে। তাহলে তোমরা মনে রাখবে পরীক্ষায় যদি তোমাদের কখনো দেয় RCH2NH2 এর সাথে NaNO2 প্লাস HCl এর বিক্রিয়ায় কি তৈরি হবে বলো, তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে আসলে কিন্তু লুকিয়েই বলা হচ্ছে যে বিক্রিয়ায় আমরা নাইট্রাস অ্যাসিড প্রয়োগ করছি HNO2। তাহলে অ্যামিনের সঙ্গে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হয় তখন যেটা হবে তোমাদের অবশ্যই বলে দিয়েছি আমি, RCH2OH একটি অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়ারও একটা ছোট্ট করে আমরা উদাহরণ দেখে নেই। এই বিক্রিয়ার ধরো একটা উদাহরণ যে CH3CH2NH2 ইথাইল অ্যামিন। এই ইথাইল অ্যামিনের সাথে যদি আমরা NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি এই বিক্রিয়াটি ঘটাই তাহলে এর অর্থ আর কিছুই নয় যে এখানে আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে এর বিক্রিয়া ঘটাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা কি করব, সমকার্বনযুক্ত একটি অ্যালকোহল পাবো। দেখো এখানে একটা কার্বন দুটো কার্বন, তাহলে এখানেও আমরা 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল পাবো যেটি হচ্ছে ইথাইল অ্যালকোহল।
তাহলে এই পদ্ধতিতে আমরা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল পেতে পারি। কেমিস্ট্রি সংক্রান্ত এইরূপ মজাদার ভিডিও দেখার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। আর এই রকম ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে তোমরা প্রেস করে রেখো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।